রিতমায়ের প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব 11। রিত মায়াকে নিয়ে সিঙ্গাপুর শহরে পৌঁছায় ভোরের দিকে। সিঙ্গাপুরের জনপ্রিয় হোটেল মেরিনা বে স্যান্ডাইস হোটেলে 106 নং কক্ষে উঠে দুজন। ভোরে রিত গোসল সেরে মায়াকে নিয়ে হালকা পাতলা নাস্তা করে। সারা রাত জার্নি করায় রিত ঠিক করলো ঘন্টা তিনি ঘুমাবে দুজন। সেই অনুযায়ী রিত মায়াকে সঙ্গে নিয়ে শুয়েছিল ঘুমাতে, কিন্তু অতি এক্সাইটমেন্টে মায়া ঘুমাতে পারেনি। হৃদের ব্ল্যাকেটের নিচে ছটফট করে উল্টো হৃদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। বিষয়টা মায়ার লক্ষ্য করে চুপিসারে বিছানা থেকে উঠে যায়। রুম জুড়ে ঘুরঘুর করে বেশিক্ষণ। জীবনে দ্বিতীয়বার মায়া দেশ ছেড়ে বিদেশে পা রেখেছে। সে আনন্দে মায়ার চোখে ঘুম নেই। মায়া রুম ছেড়ে বারান্দায় পা রাখতে মুক্ত হাওয়া এসে মায়ের শরীর ছুঁয়ে যায়। উষ্ণ নরম হাওয়া, হালকা শিরশির ঠান্ডা। মায়ের গায়ে ওড়না নেই। ঘুমানোর সময় মায়া ওড়না সঙ্গে নিয়ে শুই না, বিছানার পাশে ওড়না রেখে তখন শুয়েছিল। সেটা এখনো সেখানেই আছে। সঙ্গে নিয়ে আসতে ভুলে গেছে মায়া। মায়ের ভেজা চুলগুলো সব পিঠ ছাড়া। ঈদের পরপরই মায়াও গোসল করে নিয়েছে। দুপুরে দুজন শপিংয়ে বের হবে, সেজন্য হোটেলে উঠে আগে গোসল সেরে নিয়েছে দুজন। মায়া অবাক চোখে হোটেলের আশেপাশে সৌন্দর্য উপভোগ করছে। সিঙ্গাপুরের ছোট্ট শহরটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ঘরবাড়িও থাকে না। সবকিছু কেমন ডিসিপ্লিন আর নিয়মে চলে এখানকার। রাস্তায় ধুলোবালি নেই, কোথাও কোনো ময়লা আবর্জনাও নেই। সবকিছু কেমন সাজানো গোছানো আর পরিপাটি। মায়া অবাক চোখে সবকিছু দেখছে। হৃদ বালিশে উপর হয়ে ঘুমিয়েছিল। হঠাৎ হৃদের ডান পাশটা খালি অনুভব হতেই হৃদের ঘুম ছুটে যায়। ঘুমন্ত চোখে বালিশ থেকে মাথা তুলে মায়ের সন্ধান করে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ বিরক্তি নিয়ে কপাল কুঁচকে গাড় গড়িয়ে বামে তাকিয়ে বারান্দার দরজা খোলা পেয়ে বুঝে নিল মায়া বারান্দায় আছে। হৃদ গলা উঁচিয়ে ডাকলো মায়াকে, হৃদ, এই হৃদ, রুমে আসো। হৃদের মেজাজি ডাক মায়া শুনতে পেয়ে দৌড়ে গড়ে আসে। হৃদের ঘুম অল্প সময়ে ভেঙে যেতে দেখে মায়া তৎপর এগিয়ে এসে বলল, কি হয়েছে? আপনি ঘুম থেকে উঠে গিয়েছেন কেন? তুমি বারান্দায় কি করো? হৃদের তীক্ষ্ণ গলা। মায়া স্পষ্ট জবাবে বলল, ঘুম আসছিল না, তাই একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি ঘুম থেকে উঠে গেছেন কেন? কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে? মায়া এগিয়ে এসে হৃদের কপাল ছুঁয়ে দেখতেই হৃদ ফের মেজাজি গলায় বলল, হ্যাঁ লাগছে। বউ পাশে না থাকলে অকারণে শরীর খারাপ হয়ে যায় আমার। তুমি পাশে শুয়ে থাকো, ঘুমাবো আমি। এসো। মায়া নাছরবান্দা হয়ে বলল, আমার ঘুম আসছে না, আমি শুবো না, আপনি ঘুমান। আমি তো রুমেই আছি। মায়া না করায় হৃদের বিরক্তি বাড়ে। এই বেয়াদব মহিলা কখনোই তার প্রয়োজন বুঝবে না। এই মহিলাকে উত্তর বললে দক্ষিণ বুঝে, পূর্ব বললে পশ্চিম বুঝে। হৃদ বিরক্তি নিয়ে উঠে বসে একটানে গায়ের সাদা টি শার্টটি খুলে ফ্লোরে ফেলে পুনরায় বালিশে মুখ গুজে শুতে শুতে বলল, ঠিক আছে, ঘুমানোর দরকার নেই। আমার পিঠ ব্যথা করছে, মালিশ করে দাও। এসো। মায়া আর না করলো না, বরং সুন্দর করে বিছানায় উঠে বসলো। হৃদের পিঠ বরাবর বসে দুহাত হৃদের চওড়া বলিষ্ঠ পিঠে রাখে। মায়ার দৃষ্টি ঘুরে গেল হৃদের বলিষ্ঠ পিঠে। হৃদের ফর্সা পিঠে বেশ কিছু কালো ছোট তিল দেখতে পেল। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝেও মায়া কখনো হৃদের উন্মুক্ত পিঠ লক্ষ্য করেনি, আজই প্রথম। মায়া ধীরে ধীরে হৃদের পিঠ মালিশ করায় মনোযোগ হতে হতে হৃদকে ডাকলো, এই যে শুনছেন, ঘুমিয়ে পড়েছেন? একটা কথা বলি। হৃদ ঘুম ঝরানো কণ্ঠে উত্তর করলো, হুম। হৃদের উত্তর পেয়ে মায়া ছট করে বলল, আমি যে আপনার পিঠ মালিশ করছি, এতে আপনি আমাকে কি দিবেন? মায়া হৃদের পিঠ মালিশ করছে সবেমাত্র 1 মিনিট পেরিয়েছে, আর এখনই মায়া হৃদের পিঠ মালিশের জন্য ঘুষ চাচ্ছে। অথচ হৃদ মায়াকে খুশি করতে সুদূর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে এসেছে বিয়ের শপিং এর জন্য। মায়ের জন্য হৃদের এত কিছু করার পরও সে মায়া হৃদের অল্প সেবাতে ঘুষ চাচ্ছে। হৃদ ঘুমের তাড়নায় মায়ের মতলব ঠিকঠাক বুঝতে পারেনি। সে ভেবেছে তার বউ কোনো জিনিসপত্র চাওয়ার আবদার করবে। হৃদ সেইভাবে উত্তর দিয়ে বলল, কি চাই তোমার? একটা বেবি চাই, দেবেন? মায়া অতি উৎসাহে হৃদের কাছে বেবির জন্য এমনভাবে আবদার করলো যেন হৃদ একটু পরেই সিঙ্গাপুর শপিং মল থেকে মায়াকে সুন্দর দেখতে একটা বেবি কিনে দেবে, আর মায়া বেবি পেয়ে খুশি হয়ে যাবে। মায়ের উত্তরের আশায় হৃদের মাথার দিকে তাকিয়ে রইল। অথচ হৃদ মায়ের আবদারের কোনো উত্তর দেয়নি, যেন শুনতে পায়নি মায়ের কথা। মায়া হৃদকে নিশ্চুপ দেখে হৃদের পিঠ জাকিয়ে সজাগ করে বলল, কি হলো, ঘুমিয়ে পড়েছেন? বলুন না, আমার একটা বেবি কবে হবে? কাল। কাল? যা, কাল কিভাবে হবে? বেবি হতে 10 মাস সময় লাগে, একদিনে বেবি হয় না, জানেন না আপনি? না তো, জানি না, মাত্রই শুনলাম আপনার কাছ থেকে। জান, আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সব জানেন, জেনে বুঝে আমাকে বোকা বানাতে চাচ্ছেন। প্লিজ বলুন না, আমার একটা বেবি কবে হবে? আজই হবে। একটু পর শপিং মল থেকে বড় দেখে তোমার জন্য একটা বেবি নিয়ে আসবো। এখন মাথা না খেয়ে সেবা করো। হৃদের হেয়ালিতে মায়া চেতে উঠে বলল, আমি কিন্তু আপনাকে খেলনা বেবির কথা বলছি না,
আমার সত্যিকার একটা বেবি চাই। সবার বেবি হচ্ছে, আমার কেন হয় না? কারণ তুমি মন দিয়ে স্বামীর সেবা করো না, তাই। আগে স্বামীর সেবা করো মন দিয়ে, তারপর আল্লাহ খুশি হয়ে তোমাকে একটা বেবি দান করবে, বুঝেছো? মায়া উৎসাহে বলল, সত্যি? হুম। আর যদি মিথ্যা হয় তাহলে? তাহলে দ্বিগুণ স্বামীর সেবা করবে, তারপর হাল ছাড়বে না। ওকে? তার মানে আপনার সেবা করলে আমার বেবি হবে? অবশ্যই। আজ পর্যন্ত দেখেছো স্বামী ছাড়া বৌদির বেবি হতে? না। তাহলে তোমারও হবে না আমাকে ছাড়া। আমার সেবা করলেই তোমার বেবি হবে, নয়তো না। কি, শুনবে আমার কথা? হ্যাঁ। মায়ের হৃদকে সম্মতি দিয়ে টুপ করে হৃদের খালি পেটে শব্দ করে চুমু খেলো। একটা, দুইটা, তিনটা, পরপর বেশ কয়েকটা। হৃদ ঘুমের তাড়নায় মায়ের রোমাঞ্চকর মুহূর্তটা ইগনোর করলো। মায়া বেশ সময় নিয়ে হৃদের পিঠ মালিশ করলো। হৃদের পিঠ মালিশ করার এক পর্যায়ে দেখলো মায়ের হাতে সোনার ভালার গসায় হৃদের পিঠ লাল হয়ে যাচ্ছে দাগে। মায়ের দ্রুত হাতে চুড়িগুলো খুলে বালিশের নিচে রাখলো। হৃদের পিঠে আলতো মালিশ করে দাগ হয়ে যাওয়া স্থানে ঠোঁটের পরশ দিয়ে হৃদের পিঠ নিজের মাথা ও বুক ঠেকিয়ে হৃদকে জড়িয়ে মায়ের হৃদের উপর শুতে শুতে বলল, আমি সেই ভাগ্যবতীদের একজন, যাদের আপনার মতো একজন অসম্ভব ভালোবাসার স্বামী আছে নেতা সাহেব। ভাগ্য সবাইকে ভাগ্যবতী করে না, আর না সবাই আমার মতো এত ভালোবাসার স্বামী পায়। এক জনমে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না নেতা সাহেব, শুধু একটা সঠিক মানুষ পাশে থাকলেই হয়। আমি আপনাকে এক জনমে নয়, সকল জন্মে পেয়ে স্বর্গসুখী ভাগ্যবতী নারী হতে চাই নেতা সাহেব। আয়নের মা শেফালি চৌধুরী, আরাফ খানের মেজ সন্তান নিহাল খানের ছোট শেফালি চৌধুরী। বিয়ে হয়েছিল চৌধুরী পরিবারের বড় ছেলে রায়হান চৌধুরীর সঙ্গে। দুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের 10 বছরের মাথায় রায়হান চৌধুরী নিজের ব্যবসা বাণিজ্য, স্ত্রী, সন্তানদের নিয়ে লন্ডন শহরে স্থানান্তর হয়ে যান। তারপর থেকে আয়নার ছোট্ট মেয়ে নুহার পড়াশোনা শেখানো হয়। নুহা আয়নের 12 বছরের ছোট। আয়নের পর শেফালি চৌধুরীর সন্তান হচ্ছিল না অনেক বছর যাবৎ। অনেক চিকিৎসা আর আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার পর আয়নের ছোট বোন নুহা হয়েছে। নুহার বয়স সবে 18, একটু চঞ্চল প্রকৃতির, সবার ছোট্ট আর আদরে হওয়ায় আল্লাহ দেশে। ভাবি হিসেবে জুইকে সঙ্গে নুহার বেশ ভাব। মায়ের সঙ্গে লন্ডনে বেশ ভাব হয়েছিল, কিন্তু মায়া দেশে না থাকায় নুহার সঙ্গে এখনো মায়ের দেখা হয়নি। রিত, মায়া, আয়ন, জুই সবাই একত্রে মেজবান অনুষ্ঠানে আগামী শুক্রবারে হওয়া সকলের মাঝে শপিংয়ে ব্যস্ততা। দুপুর থেকে রাত 10টা পেরিয়েছে, এখনো খানবাড়ির সকলে শপিংয়ে ব্যস্ত। নিহাল খান, রাদীপ বাদে বাড়ির ছোট বড় সকলেই সুফিয়া খানের সঙ্গে শপিং মলে উপস্থিত। আয়ন ও আরাফ খানও বাদ যার নিয়েতে। সকলের ভিড়ে আয়ন বেশ কয়েকবার জুইকে ডেকেছে, বারবার কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু বরাবরই জুই আয়নকে ইগনোর করছে। আয়ন বেশ কিছুক্ষণ জুইকে পর্যবেক্ষণ করে গিয়ে বসলো আরাফ খানের সঙ্গে। শপিং শেষে খানবাড়িতে পৌঁছাতে রাত 12টা বাজে। দিনভর শপিং শেষে সকলে ক্লান্তিতে ঝাড়ঝাড় ঘরে গেল ফ্রেশ হতে। আয়ন ঘরে ঢুকে জুইকে কোথাও দেখতে পেল না। বিরক্তিতে আয়নের কপাল কুঁচকে যায়। জুই অকারণে কেন আয়নকে ইগনোর করছে তাও বুঝতে পারছে না। আয়ন যে জুইয়ের সঙ্গে 2 মিনিট কথা বলবে সেই সুযোগটা জুই আয়নকে দিচ্ছেই না। আয়ন রাগে বিরক্তিতে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। জুই নুহার রুমে ফ্রেশ হবে, কিন্তু কাপড় আয়নের রুমে হওয়ায় সে আয়নের ঘরে আসে কাপড় নিতে। আলমারি খুলে নিজের জন্য কাপড় নেওয়ার সময় হঠাৎ ওয়াশরুম থেকে বের হয় আয়ন। জুইকে ঘরে দেখে আয়ন তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে তৎক্ষণাৎ, এতক্ষণ কোথায় ছিলেন আপনি জুই? জুই উত্তর করল না। আয়নকে দেখেও না দেখার ভান করে নিজের কাপড় নিয়ে ঘর থেকে বেরোতে চাইলে দ্রুতই পথ আটকায় আয়ন। জুইয়ের হাত নিজের দিকে টেনে রাগে বলল, কি সমস্যা আপনার জুই? দুপুর থেকে দেখছি আপনি আমাকে ইগনোর করছেন, ডাকছি উত্তর দিচ্ছেন না, কথা বলছেন না। কি হয়েছে আপনার, এমন করছেন কেন? জুই জোর করে আয়নের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চেয়ে বলল, কিছু হয়নি আমার, ছাড়ুন আমাকে। নুহা অপেক্ষা করছে আমার জন্য, আমি আজ নুহার সাথে ঘুমাবো। আয়ন বিদ্রুপ করে বলল, কেন আপনি নুহার সাথে ঘুমাবেন? নুহা আপনাকে বিয়ে করেছে নাকি আমি করেছি? বিয়ে করলে কি আপনার সাথে ঘুমাতে হবে? আমি ঘুমাবো না আপনার সাথে, ছাড়ুন বলছি। কেন? আমাকে বিয়ে করার আগে আপনি জানতেন না স্বামীর সাথে ঘুমাতে হয়? আমি তো বউয়ের সাথে ঘুমানোর জন্য আপনাকে বিয়ে করেছিলাম জুই। আমাদের বিয়ের আগে তো আপনাকে আমি অবগত করেছিলাম যে আমার বউ লাগবে, বউ ছাড়া রাতে ঘুম হয় না। এসব বলেনি আপনাকে? আপনি জানতেন না এসব? আয়নের কথায় জুইয়ের চোখে অশ্রু দেখা দিল। জোর করে আয়নের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আপনি দেহের টানে আমার কাছে আসেন, আমার মন জমা রাখেন অন্য কারো কাছে? আমি আপনার নামের বউ, আপনার সাথে এমন নামের সম্পর্কে আমি আর থাকবো না। আমাকে আপনি ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব, আপনার সাথে আর থাকবো না। কথা শেষ করে জুইয়ের কান্না বাড়ে। আয়ন কপালে বাজ আরো দৃঢ় হয়। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলে, আপনার কি হয়েছে সত্যি করে বলুন তো জুই, কেউ কিছু বলছে আপনাকে? না। তাহলে এমন করছেন কেন?
কি করছি আমি? আপনি যান আপনার সুন্দরী বান্ধবীর কাছে, যার সাথে দুপুরে জড়াজড়ি গলাগলি করছিলেন। আমি আপনার সাথে থাকবো না। জেফা তালুকদার আয়নটিদের ছোট্টবেলার ফ্রেন্ড ছিল। জেফাকে সুফিয়া খান দাওয়াত করায় জেফা নিজের ছোট্ট বোনকে নিয়ে আয়নটিদের বিয়ের অনুষ্ঠানে এসেছে। অনেক বছর পর দুজনের হঠাৎ দেখা হওয়ায় জেফা আয়নকে জড়িয়ে ধরেছিল দুপুরে বন্ধুত্বের সম্পর্কে। কিন্তু বিষয়টা জুই খারাপভাবে নিয়েছে ভেবে আয়নের হাসি পেল। আয়ন দুষ্টু হেসে জুইকে শুধিয়ে বলল, আপনি কি জেফাকে নিয়ে জেলাস জুই? জুইয়ের রাগ বাড়ে। জুইয়ের আগে কটমট করে আয়নকে বলল, মোটেও না, ছাড়ুন আমাকে। আয়ন ঠোঁট প্রসারিত করে দুষ্ট হাসিতে আয়ন কৌতুক স্বরে বললে, সরি জান, ছাড়া তো যাবে না। কত যুদ্ধ করে বিয়েটা করলাম আপনাকে, বউ ছাড়লে হবে বলুন? রিত মায়াকে নিয়ে দুপুরে শপিংয়ে বেরিয়েছিল। সিঙ্গাপুরের জনপ্রিয় আর্চার্ড রোড লাক্সারি এবং হাই স্ট্রিট ব্র্যান্ডের কেনাকাটার প্রধান স্থান। রিত মায়াকে সেখানে নিয়ে যায়। কেনাকাটায় দুজনেই ব্যস্ত। রিত মায়াকে সময় দিচ্ছে পছন্দ অনুযায়ী শপিং করতে। দুজনে শপিং শেষ করতে প্রায় 12টার ঊর্ধ্বে। রিদের বিরক্তি নেই, সে বউকে সময় দিচ্ছে। কেনাকাটার পুরোটা সময় রিত মায়ের হাত চেপে রেখেছিল। শখের নারীর জন্য পুরুষ মন থেকেই কাজ করে। যেমন বেপরোয়া রিত খান শত ব্যস্ততার মাঝেও শখের নারীর খেয়াল রাখছে। কেনাকাটা শেষে মধ্যরাতে মায়াকে নিয়ে রিত হোটেলে ফিরেছিল। কাল বাংলাদেশে ফিরে যাবে দুজন। এখন রাতটুকু রেস্ট নেওয়া প্রয়োজন। মায়া সারাদিনের ক্লান্তির পরও বায়না করলো তাকে অল্প সময়ের জন্য হলেও সিঙ্গাপুর শহরটা ঘোরাতে। রিত না করলো না। গাড়ি পার্কিং করে মায়াকে নিয়ে নেমে গেল রাস্তায়। আশপাশটা জনমানবের ভিড়। এখানে বেশ জনপ্রিয় খাবার পাওয়া যায় ভিন্ন দেশের। রীতির ইচ্ছে মায়াকে নিয়ে আজ ইন্ডিয়ায় কিছু জনপ্রিয় খাবার খাবে। মায়া অতি উৎসাহে হৃদের হাত চেপে সঙ্গেই হাঁটছিল। রিত মায়াকে নিয়ে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করে রিত মায়াকে বলে সে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। কিন্তু ফিরে এসে মায়াকে রিত কোথাও খুঁজে পায় না। পুরো রেস্টুরেন্টের কোনায় কোনায় খুঁজে রিত মায়ের সন্ধান না পেয়ে দিশেহারা পাগল হয়ে বাইরে দৌড়ায়। মায়ের নাম নিয়ে চিৎকার করে রাস্তায় দৌড়ায়, রিত 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 বলে। হৃদের কয়েক মিনিটের অনুপস্থিতিতে কে বা কারা মায়াকে নিয়ে যেতে পারে? মায়া কখনোই হৃদকে না জানিয়ে কোথাও যাবে না, বরং শত সমস্যা হলেও হৃদের জানিয়ে হৃদকে বসিয়ে রেখে যাওয়া স্থানে মায়া বসে থেকে হৃদের ফেরার অপেক্ষা করবে। সেই মুহূর্তে মায়া নেই, তার মানে কেউ না কেউ মায়াকে হৃদের অনুপস্থিতিতে ধরে নিয়ে গেছে। কিন্তু কারা? কাদের এত সাহস হতে পারে হৃদ খানের বউর দিকে হাত বাড়াতে পারে, তাও সিঙ্গাপুরে এসে? দিশেহারা হৃদ হোটেল থেকে কোনো গার্ড কিংবা ড্রাইভার নিয়ে আসেনি। সে মায়াকে নিয়ে হোটেলের গাড়ি ড্রাইভ করে একাই বেরিয়েছিল। মধ্যরাতে হঠাৎ মায়া হারিয়ে যাওয়ায় হৃদের উত্তেজনা ছিল দেখার মতো। দিশেহারা হৃদ মায়ের নাম নিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল এদিক ওদিক। মায়ের খুঁজে বেশ কিছুক্ষণ পর রাস্তার অদূরে মানুষের ভিড় দেখা গেল। পথচারী কেউ কেউ উত্তেজনায় সিঙ্গাপুরের পুলিশকে ফোন করেছে। এখানে একটি রক্তাক্ত লাশ পাওয়ার পরে থাকতে দেখে হৃদ ভিড় ঠেলে ভেতরে যাওয়ার সাহস পেল না। মাত্র কয়েক মিনিটে কেউ মায়াকে মেরে ফেলে যাবে না নিশ্চয়। হৃদ নিজের বিশ্বাস নিয়ে চলে যেতে গিয়েও মনের সান্ত্বনায় ফিরে এসে ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই মায়ের হৃদের মাথা চক্কর দিয়ে ওঠে। রক্তাক্ত শরীরে গলা কাটা অবস্থায় মায়ের রাস্তায় পড়ে আছে। চোখ দুটো উল্টানো, দুই দাঁতের মাড়িতে জিভ কামড়ে নিথর অবস্থায় পড়ে আছে মায়া। হয়তো মাত্রই মারা হয়েছে মায়াকে। এখনো গল গল করে তাজা রক্ত গলা কাটা স্থান থেকে রাস্তায় বেশি যাচ্ছে। মায়ের সেই ঘোলাটে চোখের দিকে হৃদ দৃষ্টিতে স্থির করতে না পেরে ধপ করে বসে যায় রাস্তায়। টান টান উত্তেজনা। কি হতে পারে? মায়া কি সত্যিই মারা গেছে নাকি আছে? চলবে। পর্ব 12। ঘুমন্ত হৃদ আতকে লাফিয়ে উঠে বসলো। অস্থির উত্তেজিত ব্যাকুলতায় ঘা থেকে ব্ল্যাকেট উঠিয়ে ফেলে মায়াকে ডাকলো চিৎকার করে, হৃদ হৃদ এই হৃদ, কই তুই? হৃদের চিৎকারে দেয়াল ভেদ করার মতো ছিল। মায়া কক্ষে নেই। অতিরিক্ত উত্তেজনায় হৃদের শরীর ঘামছে, হাত পা মৃদু কাঁপছে। হৃদ খালি গায়ে অস্থির ব্যাকুলতায় মায়াকে খুঁজতে দৌড়ে গেল বারিন্দায়। হৃদের মুখে মায়ের নামের চিৎকার তখনও বহমান। মায়া কক্ষে নেই, অথচ হৃদ পাগল হয়ে যাচ্ছে মায়াকে খুঁজে। ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে। মায়া অসময়ে অষ্টমে গিয়েছিল। হৃদের হলুস্থুল চিৎকারে মায়া তাড়াহুড়া করে কোন রকমে ওয়াশরুমের দরজা খুলে বের হতে গিয়ে সেলোয়ারের পায়ে পা বেঁধে ধূপ করে গেল ওয়াশরুমের সামনে পড়ে গেল। সেলোয়ারের পায়ে পা বেঁধে ধূপ করে পড়ে গেল ওয়াশরুমের সামনে। মায়া পরে ব্যথায় উফ শব্দ করার আগে হৃদের ডাকের উত্তর দিল চেঁচিয়ে, এই আমি এখানে রুমেই আছি।
মায়ের ব্যথাতুর অল্প ডাকে হৃদ বিদ্যুৎ গতিতে বারান্দা থেকে দৌড়ে রুমে এলো। মায়াকে সহি সালামত দেখতে পেয়ে ওয়াশরুমের দরজার সামনে উপর হয়ে পড়ে কুনুই গসছে ব্যথায়। হৃদ তৎক্ষণাৎ দৌড়ে এসে মায়াকে টেনে ফ্লোরে বসে গেল উত্তেজনায়। মায়াকে দুহাতে বুকে ঝাপটে জড়িয়ে ধরতে মায়ের হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয় হৃদের শক্ত বাহুর চাপে। মায়ের নিঃশ্বাসের অভাবে ঘুম গেল, অথচ আতঙ্কিত হৃদের জাহান যেন প্রাণ ফিরে পেয়েছে মায়াকে সুস্থ দেখে। মায়া খানিকটা ছটফট করে নিঃশ্বাস নিতে চাইলো। হৃদ তখনও মায়াকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে কিছু বিড়বিড় করছে। হঠাৎ কিছু মনে হওয়ার মতো করে হৃদ মায়াকে দ্রুত ছেড়ে মায়ের মুখ গলা হাত দিয়ে দেখতে দেখতে নিজেই বলল, তোকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাব হৃদ, প্লিজ আমাকে ছেড়ে যাস না। তোর বিরহ আমার প্রাণে সয় না, পাগল হয়ে যাব আমি। মায়ের হৃদের অস্পষ্ট কথাগুলো বুঝেনি। পড়ে গিয়ে মায়া পায়ে ব্যথা পেয়েছে, অথচ হৃদ গলায় হাত রাখছে কেন তা বুঝলো না। মায়া অসন্তোষ গলায় বলল, কি করছেন আপনি, ছাড়ুন, আমি পায়ে ব্যথা পেয়েছি, গলায় না। মায়ের কর্কশ গলায় হৃদের মস্তিষ্ক সক্রিয় হলো। মায়া জীবিত সুস্থ তার সামনে আছে। এই নারীকে সে ঘুমাতে বলেছিল, কিন্তু এই নারী না ঘুমিয়ে কই গিয়েছিল? হৃদ রাগে তপ্ত মেজাজে রিরি করে উঠল। মায়ের গলায় হাত রাতে হৃদের হাতটা তৎক্ষণাৎ মায়ের গলা চেপে ধরে বলল, কই গেছিলি তুই? মানা করছিলাম না আমাকে না বলে কোথাও যাবি না, কেন গেলি বেয়াদবের বাচ্চা? হৃদের গলা চেপে ধরায় মায়ের কাশি উঠে গেল। গলায় হৃদের হাতটা চেপে মায়ের রাগান্বিত কণ্ঠে বলল, আজব, ওয়াশরুমে এখন যাব না? মানুষ অষ্টমে কেন যায়? আপনি কেন যান অষ্টমে? আপনি যে কাজে অষ্টমে যান আমিও সেই কাজে যাই। এবার গলা টিপে মেরে ফেললেও আমি শুনবো না, আমি অষ্টমে যাবই। সিরিয়াস মোমেন্টে এসে মায়ের সিরিয়াস হতে পারলো না। হৃদের মায়ের কথায় গলা ছেড়ে দেয়, কিন্তু হৃদের রাগ কমেনি, আর না অস্থিরতা কমেছে। হৃদ মায়ের হাত চেপে তৎক্ষণাৎ টেনে তুলতে তুলতে বলল, চল আমরা দেশে ফিরে যাব, শপিং করা লাগবে না, আই। মায়া ব্যথিত পায়ে হৃদকে ধরে দাঁড়ালো। হৃদের কথায় প্রতিবাদ করে বলল, অসম্ভব, আমি শপিং না করে দেখে যাব না। আমাকে আপনি শপিং এর লালসা দেখিয়ে বাংলাদেশ থেকে এত দূরে এনে এখন আবার শপিং না করে খালি খালি বাংলাদেশে নিয়ে যাবেন? এটা আমি মানি না। আপনি কি সিঙ্গাপুরে ঘুমানোর জন্য এসেছিলেন, এখন ঘুম শেষ তাই বাংলাদেশে চলে যাচ্ছেন? হৃদ, কথা না বাড়িয়ে আয়, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। হৃদ দাঁত পিষে মায়ের হাতে টানে হৃদের সঙ্গে যেতে। মায়ের হৃদের থেকে ফের হাত ছাড়িয়ে নিতে চেয়ে বলল, না আমি যাব না, আর দুদিন পর আমার বিয়ে, বাংলাদেশে গিয়েও সময় পাবো না শপিং করার জন্য। আমি কত শখ করে বিয়েটা করছি আপনার জন্য, আবারও আমার বউ সাজার স্বপ্নটা পূরণ হবে না। আপনি সবসময় আমার সাথে এমন মর্জি দেখান, এখন আবার ঘুম থেকে উঠে কথা নেই বার্তা নেই আমাকে টানাটানি করছেন নিয়ে বাংলাদেশে চলে যাবেন বলে। আমার কি কোনো দাম নাই আপনার কাছে? আপনার যা খুশি তাই করে যান, আমি যাব না কোথাও আপনার সাথে। আপনি একাই বাংলাদেশে যান, আর নয়তো আমাকে মেরে রাস্তায় ফেলে যান। কেউ ঠাস করে মায়ের ফ্লোরে লুটিয়ে পড়ল। হৃদের শক্ত হাতের থাপ্পড় পড়েছে মায়ের গালে। হৃদের থাপ্পড় খেয়ে মায়ের কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ করে কেঁদে উঠল। অপমানে হৃদ ঘুমানোর আগেও মায়ের সাথে ভালো ছিল, ঘুম থেকে উঠে হৃদ কেন মায়ের সাথে মেজাজ দেখাচ্ছে, বাংলাদেশে চলে যাওয়ার জন্য পাগলামি করছে, সেটা মায়া বুঝতে পারছে না। রাগান্বিত হৃদ কত রাত ধরে মায়াকে নিয়ে দুঃস্বপ্নে অস্থির। সে ভয় পাচ্ছে মায়াকে নিয়ে শপিংয়ে গেলে যদি সত্যি কোনো বিপদ হয়। সেই চিন্তায় হৃদ মায়াকে নিয়ে তৎক্ষণাৎ দেশে ফিরে যেতে চায়। মায়া তার ভালোবাসা আর দুর্বলতার জায়গা দুটোই। হৃদ শত সাহসী হলেও মায়াকে নিয়ে কোনো চ্যালেঞ্জে যেতে চায় না। তাছাড়া মায়ের অনুপস্থিতি হৃদকে দিশেহারা পাগল করে দেয়। সেখানে মায়ের মৃত্যু হৃদের শত মৃত্যুর কারণ। হৃদ মায়াকে থাপ্পড়টা মূলত এই কারণেই মেরেছে। হৃদের দেখা স্বপ্ন আর মায়ের বলা কথা দুটো মিলে যেতেই হৃদ রাগে তিল মিলিয়ে উঠে থাপ্পড় বসায়। মায়া কান্নায় হৃদ জেদ দেখে রুম ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা বাইরে থেকে লক করে যায়, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। হৃদ কোথায় গেছে মায়া জানে না। মায়া ফ্লোর থেকে উঠে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। মায়া আর হৃদের সঙ্গে কথা বলবে না, একেবারে ফাইনাল। কথা নেই বার্তা নেই, অকারণে কেন মার খাবে মায়া? মায়া কি কারো সম্পত্তি যে ইচ্ছে মতো হুজুরদারি করবে? দুপুর গিরিয়ে বিকেল 4টা। হৃদ সেই দুপুর থেকে নিখোঁজ। মায়া ঘুমে। হৃদ হোটেলে ফিরল 4টার পরে। ক্লান্ত হৃদ হাতের ফোনটা সোফার টেবিলের উপর রেখে শাড়ির হাতা ঘোটাতে ঘোটাতে বিছানার পাশে দাঁড়ালো। কোমর ঝুঁকে ঘুমন্ত মায়ার গলার ব্র্যাকেট ছিটকে ফেলে মায়াকে কুল্লু তুলে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড় করালো। মায়া তখনও ঘুমে দুলছে। হৃদ মায়ের মাথাটা বেসিনের সামনে চেপে ধরে মুখে ঠান্ডা পানি ছিটাতে মায়া হৈ হৈ করে উঠল মেজাজে। মায়ের আগে এলোমেলো দুহাতে মুখের পানি পরিষ্কার করতে করতে তিল মিলিয়ে বলল, বাল, ঘুমায়ও শান্তি নাই, বৃষ্টি কি ছাদ ভাঙিয়া পড়ে?
মায়ের কথা শেষ হতে না হতেই রিত ফের মায়ের মাথা চেপে ধরলো বেসিনের টেবিল নিচে। মায়ের চোখ মুখ সহ চুল ভিজতে শুরু করলো। এবার মায়ের রাগে দুঃখে নিঃশ্বাসের অভাবে ছটফট করে চিৎকার করে জোরে, আল্লাহ গো, আমি শেষ, নিঃশ্বাস নিতে পারছি না, ছাড়ুন অসভ্য লোক, ছাড়ুন। রিত মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ের মাথা ভিজে যাওয়ায় মায়ের গায়ে ভেজা চুল লেপ্টে আছে। রিত আলতো হাতে মায়ের গাল থেকে চুল সরিয়ে নিতে চাইলে মায়ের জেদ দিয়ে রিতের হাতটা গাল থেকে সরিয়ে নিতেই পিঠ বেঁকিয়ে দাঁড়ালো। রিতের সঙ্গে কথা বলবে না তাই। রিত রাগলো না, এবার শান্ত থাকলো। শান্ত ভঙ্গিতে মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। তীক্ষ্ণ গলায় মায়াকে শাসিয়ে বলল, বাড়াবাড়ি করলে কিন্তু বাথটবে চুবিয়ে রাখবো রিত, এমনি অশান্তি লাগছে, নাটক শেষ করো। মায়া গাল ফলিয়ে পাশে থাকালো, চোখে অপমানের জল। কত সুন্দর করে মায়া রীতির শপিং এ এলো, অথচ অকারণেই মার খেলো। মায়া গাঢ় অভিমানে বলল, আপনি আরেকটা বিয়ে করুন, আমি আপনার বউ না, আমার এমন জামাই লাগবে না যান, আমার এমন জামাই লাগবে না যান। তাই তাহলে কেমন জামাই লাগবে আপনার শুনি ম্যাডাম? রিত মায়ের থুতনি চেপে নিজের দিকে ফিরালো। মায়ের চোখে চোখ রেখে কথাটা রিত তীক্ষ্ণ গলায় বলল। মায়া উত্তর দিয়ে সেভাবে, ভালো জামাই লাগবে, যে আমার কখনোই মারবে না, সবসময় ভালোবাসবে, আদর করবে, এমন লাগবে। কাছে আসেন, ভালোবাসি, আমিও তো চাই বউ ভালোবাসতে, আসেন। রিত দুহাত প্রশস্ত করে মায়াকে জড়িয়ে ধরতে চাইলে মায়া পিছিয়ে গেল। মায়া কোমর বেসিনে ঠেকলো। মায়া রিতের বুকের পাশে হাত রেখে বাধা দিয়ে বলল, এই অসভ্য ভালোবাসা চাই না, আমি ভদ্র ভালোবাসা চাই। রিত বেসিনের দুপাশে দুহাত রেখে মায়ের মুখের উপর ঝুঁকে বলল, অসভ্য মানুষের কাছে সভ্য ভালোবাসা চাইছেন, আপনার ডিমান্ডটা বাজেটের বাইরে চলে গেল না ম্যাডাম? রিতের উষ্ণ নিঃশ্বাস মায়ের মুখে পড়ছে। মায়া চোখ তুলে তাকাতে রিতের সঙ্গে চোখাচোখি হলো। মায়া আগের ন্যায় অভিমানে অভিযোগ করে প্রসঙ্গ পাল্টে বলল, আপনি তখন আমাকে মারলেন কেন? আমি কিন্তু বউকে শুধু মায়েরই না, আদরও করতে জানি ম্যাডাম, দেখবেন। রিত খানিকটা চোখে চট করে মায়ের বাগালে শব্দ করে চুমু খেলো। এই গালটায় রিত তখন থাপ্পড় মেরেছিল, সেজন্য সেকালে রিত একবার নয়, দুবার নয়, পরপর বেশ কয়েকবার চুমু খেলো। রিত সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের কোমর চেপে বুকে টেকাল। মায়া ঘাড়ের পেছনে হাত রেখে মায়ের গালে হৃদের নাক গছে আসক্ত গলায় ডাকলো মায়াকে, বউ। তোমার অনুপস্থিতি আমায় পোড়ায়, ভীষণ পোড়ায়, প্রাণে সয় না। রিত এক টুকরো আবেগ সবেমাত্র মায়ের সাথে শেয়ার করলো। রিত এই প্রথম সজ্ঞানে মায়ের সঙ্গে একটা ইমোশনাল কথা বলেছে। মায়া রিতকে ইমোশন হতে দেখে বলল, তাহলে আমাকে আপনি আর মারবেন না কেমন? আমি একদিন মরে গেলে তখন কি করবেন আপনি? বউ ছাড়া একা জীবনটা তো আপনারই কষ্ট হবে, তাই না? মায়ের কথা শেষ হতে না হতেই রিত মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। মায়া পড়ে যেতে গিয়েও কোনো রকম বেসিন ধরে দাঁড়িয়েছে। রিত তীর মেজাজে মায়াকে শাসিয়ে বলল, তুই আসলেই মার খাওয়ার মানুষ, বেয়াদব। রিত তেরামি করে অশ্রম থেকে বেরিয়ে গেল। মায়া বেজা জবজবে শরীরে দাঁড়িয়ে রইল। মায়ের রিতকে কি এমন বলল যে তখনও বুঝলো না? কি একটু কি স্বামীর সাথে ইমোশনাল কথা বলা যাবে না? রিত কখনো নিজের ইমোশনাল দিকটা প্রকাশ করতে চায় না, করেও না। আজ কিভাবে যেন একটু প্রকাশ করে ফেলেছে। মায়া যদি বোকামি করে উত্তর না করতো তাহলে রিত হয়তো ইমোশনাল হয়ে আরো কিছু বলে ফেলতো। রিত মায়াকে নিয়ে অসময়ে দেখা বাজে সফটওয়্যার নিয়ে চিন্তিত। সেই চিন্তা থেকেই রিত মায়ের জন্য 3 জন সেলস গার্ড আর একজন ফ্যাশন ডিজাইনার কন্ট্যাক্ট করে হোটেলের লবিতে ডেকে এনেছে। রিত মায়াকে যাবতীয় বিয়ের শপিং সেখান থেকে করে দিবে। তারপরও রিত মায়াকে নিয়ে হোটেলের বাইরে যাচ্ছে না রিস্ক নিয়ে। রিত মনে হচ্ছে মায়া হয়তো সেফ না, আশেপাশে কিছু একটা হচ্ছে যেটা মায়াকে হৃদের থেকে দূরে করতে চায়। মায়া বোকার মতো ওয়াশরুমে দাঁড়িয়ে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হৃদ রুমে গিয়ে চেঁচিয়ে ডাকলো মায়াকে ফ্রেশ হয়ে বের হতে। হৃদের দমকে মায়া উত্তর দিয়ে বলল, আমার কাপড় ভেজা, কিভাবে আসবো? পায়ে হেঁটে আসো। হৃদের তেরামি উত্তরে মায়া বিরক্তি ভেবে বলল, ট্রলি থেকে আমাকে একটা ড্রেস দিন, আমি ভেজা কাপড়ে বাইরে আসতে পারবো না, তাহলে কাপড় খুলেই আসো। ছি, আপনি কত খারাপ। ছি কি এভাবে বলছো যেন জীবনে প্রথম তোমাকে দেখবো, আগে দেখি নাই কিছু। অশ্রম থেকে হৃদের ঠুট কাটা কথায় মায়া লজ্জায় ছিটিয়ে গেল। মায়া জেদি গলায় বলল, আমি আসবই না বাইরে, যান আপনি। আজ হৃদ হয়তো শপথ করেছে মায়াকে শাস্তি দিবে না। হৃদ একটা না একটা প্রসঙ্গ টেনে মায়াকে হেনস্থ করছে। হৃদ ফের বলল, রুমে না আসলে তাহলে অশ্রমে কি করবে? ঘুখাবে? ছি, ওয়াক। মায়ের নাক মুখ কুচকে
দ্রুত ওয়াশরুম থেকে বেরোলো। হৃদ তখন গায়ের পোশাক চেঞ্জ করে শরীরে সাদা টি শার্ট জড়াচ্ছে, পরনে কালো ট্রাউজার। মায়াকে বেজা কাপড়ে বের হতে দেখে হৃদ আয়নার ভেতর দিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, সময় 5 মিনিট, এর মধ্যে রেডি না হলে তোমার বিয়ে ক্যান্সেল। আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে এসেছেন তেরামি করতে? 4 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। বাধ্য হয়ে হৃদের কথাই মায়া তাড়াহুড়ো করে ট্রলি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হৃদ হৃদ চুল ব্রাশ করে হাতের কবজিতে একটা রোলাক্স ঘড়ি জড়াচ্ছে। তখন রুমের দরজা নক করলো কেউ। হৃদ দরজা খুলে দিতে হোটেলের ম্যানেজার স্টাফদের নিয়ে রুমে বাঙালি খাবার নিয়ে এসেছে। অ্যাথেন্স একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, বয়স 40-এর ঊর্ধ্বে, বিবাহিত পুরুষ, স্ত্রী সন্তানদের নিয়ে চাকরির সুবাদে সিঙ্গাপুরে থাকে। হৃদের একজন বিশ্বস্ত মানুষ অ্যাথেন্স। এর আগে হৃদ যতবার সিঙ্গাপুরে এসেছে এই হোটেলে উঠেছে। হৃদের যত ধরনের সুবিধা অসুবিধা দিকটা অ্যাথেন্স নিজ দায়িত্বে দেখে। অ্যাথেন্স স্টাফদের চলে যেতে বলে হৃদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে হাসিমুখে ইংরেজিতে বলল, আশা করছি আর কোনো সমস্যা হবে না মিস্টার খান। আমাদের ফুল সিকিউরিটি আপনার নিরাপত্তা দিবে। আপনি নিশ্চিন্তে আপনার মিসেসকে নিয়ে আমাদের হোটেলের লবিতে শপিং করতে পারেন। সবকিছু ম্যানেজ করা হয়েছে। হাত মিলিয়ে গম্ভীর গলায় ছোট্ট করে ধন্যবাদ জানাতো হৃদ অ্যাথেন্সকে। অ্যাথেন্স চলে যেতে হৃদ কিছু একটা ভেবে নিজের ফোনটা নিয়ে বারান্দায় গেল। মায়া ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে সুপার টেবিলে খাবার সাজালো। হৃদ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। দুপুরে রাগারাগির কারণে হয়তো এখনো না খেয়ে আছে। মায়া দুটো প্লেটে খাবার তুলে নিল। হৃদকে রুমে দেখা যাচ্ছে না, হয়তো বারান্দায় আছে। মায়া হৃদের অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে হৃদ মায়ের পাশাপাশি সোফায় এসে বসলো। মায়া হৃদের দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, কিছু হয়েছে আপনার? কেমন চিন্তিত দেখাচ্ছে আপনাকে। কিছু না, হৃদের ছোট্ট উত্তর। হৃদের দৃষ্টি স্থির ফোনে। খাবার খাচ্ছে না, আর না খাবারের প্লেট নিচ্ছে। মায়া হৃদের মতিগতি বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডে অপেক্ষা করে মায়া হৃদকে বলল, আমি খাইয়ে দেই। বলা মাত্রই হৃদ তৎক্ষণাৎ হা করলো খেতে। মায়া হৃদের প্লেটে নিজের কাছে টেনে হৃদের মুখে লুকমা তুলে দেয়। হৃদ বিনা বাক্যে মায়ের হাতে পুরোটা খাবার শেষ করে। প্লেটের খাবার শেষ হয়ে গেলে মায়া বলল, আরও নেব? খাবেন? না। মায়া হাত ধুয়ে হৃদকে পানি খাইয়ে খালি গ্লাসটা হাতে নিয়ে হৃদের দিকে তাকালো। হৃদ পুরোটা সময় নিয়ে ফোনে কি যেন করছে। কপালে সূক্ষ্ম বাজ, কখনো এমন হয় না। হৃদ খেতে বসে ফোন হাতে নিয়েছে, আজই প্রথম। মায়া হৃদকে ফোন হাতে খেতে দেখলো। মায়া বলল, আপনার সমস্যা হলে চলুন আমরা বাংলাদেশে চলে যাই। হৃদের কোনো উত্তর নেই। হৃদ পাল্টা প্রশ্ন করে তীক্ষ্ণ গলায় বলল, তোমার এমন কিছু আছে হৃদ যেটা তুমি কখনো আমাকে বলনি? আমার অজানা কিছু? মায়া হৃদের কথার প্রসঙ্গটা বুঝলো না। মায়ের জীবনে এমন কিছু নেই যেটা হৃদ জানে না। মায়ের সম্পর্কে সবই জানে। তাহলে মায়া আবার নতুন করে কি লুকাবে? মায়ের তৎক্ষণাৎ উত্তর দিল, না, এমন কিছু নেই। ভেবে বলছো? হ্যাঁ। কেন, কি হয়েছে? কিছু না। বলুন না কি হয়েছে। 5 মিনিটে খাবার শেষ করো, কুইক। হৃদ প্রসঙ্গ পাল্টাতে চাইলো। মায়ের জেদি গলায় বলল, কি হয়েছে একটু বললে কি হয়? আমি তো আপনার বউই হই, তাই না? হৃদকে তারপরও কিছু বলতে না দেখে মায়া প্লেটে খাবার তুলতে তুলতে বলল, আমি কিন্তু জানি আপনি আমার জন্যই চিন্তিত। আমি সব বুঝি। আচ্ছা ধরেন আমি হুট করে গায়েব হয়ে গেলাম আর আপনি আমাকে কোথাও খুঁজে পেলেন না। এভাবে দিন পার হয়ে বছরের পর বছর গেল, তখন আপনি কি করবেন? মায়ের অদ্ভুত কথায় হৃদু হেয়ালি উত্তর দিয়ে বলল, কি করব? আরেকটা বিয়ে করব। এভাবে বছরের পর বছর একা থাকা যায় নাকি? পাগল। চলবে, যাও। লেখিকা মায়াকে মারে নাই, জীবিতই রাখছে। আর হৃদের কথাগুলো কেমন লাগছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।